মুর্শিদাবাদ এই শীতকালে হয়তো অনেকেই বেড়াতে যাবেন। সমস্যাটা হচ্ছে অনেকেই মুর্শিদাবাদে বেড়াতে যাবেন সিরাজউদ্দৌলার অনেক কিছু দেখার আশা নিয়ে। বাট দ্য স্যাড ফ্যাক্ট ইজ সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদে প্রায় কিছুই আর বাকি নেই। প্রধানত স্ট্রাকচারের মধ্যে রয়েছে দুটি, তার মধ্যে একটা হচ্ছে এইটাকে বলা হয় সিরাজের মদিনা। এটা একসময় একটা কাঠের তৈরি ইমামবাড়ার মাঝখানে ছিল, ইমামবাড়াটা আগুনে পুড়ে যায়, এই স্ট্রাকচারটা বাকি আছে। আর দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে অফকোর্স নদীর অন্য পারে খোশবাগ, যার ভেতরে সিরাজউদ্দৌলার কবর রয়েছে। কিন্তু বাংলার নবাব তার প্রাসাদটা কোথায় গেল? হাজারদুয়ারি সিরাজের তৈরি করা নয়, তার অনেক পরে তৈরি। সিরাজউদ্দৌলার প্যালেস যেটা ছিল সেটার নাম ছিল হীরাঝিল প্যালেস। আর মুর্শিদাবাদের গাইডরা বলে সেই প্যালেস নাকি পুরোপুরি নদী গর্ভে তলিয়ে গেছে। তবে মুর্শিদাবাদের গাইডরা তো অনেক কথাই বলে, তার মধ্যে অনেক কথা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য নয়। সত্যিই কি সিরাজউদ্দৌলার প্যালেসের আর কিছুই বাকি নেই? উত্তরটা জানবো আজকের এপিসোডে। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। মুর্শিদাবাদের গাইডদের দিয়ে শুরু করি। এবার এই কথাটা শুনলে হয়তো অনেকে রেগে যাবেন, তবে মুর্শিদাবাদে যারা অধিকাংশই নিজেদের গাইড প্রতিপন্ন করার চেষ্টা করেন, আমি কাদের কথা বলছি আপনি জানেন। যারা মনিউমেন্টসের গেটে দাঁড়িয়ে থাকেন আর পেছনে লেগে থাকেন, গাইড নিন না, গাইড নিন না, গাইড লাগবে, গাইড লাগবে, গাইড ছাড়া না ঢুকলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, এই ধরনের মানুষজন যারা, তারা কিন্তু প্রচুর গাঁজাখুরি গল্প বলেন, অনেক কিছুই যেগুলোর কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নেই। যেমন ধরুন, একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। খোশবাগের ভেতরে যদি আপনি ঢোকেন, সিরাজউদ্দৌলা আর আলিবর্দী খান ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো কবর চতুর্দিকে আছে। সিংহভাগ কবরের ওপরেই কিন্তু কারোর নাম লেখা নেই, কারণ কবরের ওপরে যিনি মারা গেছেন তার নাম লেখার রেওয়াজটা মুসলমানদের মধ্যে খুব একটা নেই। এবারে গাইড যদি আপনি নিয়ে যান, সে বাইরে একটা জায়গায় 3টে কবর রয়েছে, সেটা দেখিয়ে আপনাকে বলবে যে এই 3টে হচ্ছে সিরাজউদ্দৌলার বডিগার্ডদের কবর। এটা অ্যাবসলিউটলি অসম্ভব, হতে পারে না। এই যে ধরনের সেমেট্রি রয়েছে, বা আপনি যদি এটাকে ফিউনারারি গার্ডেন বলতে চান, এই যে ধরনের জিনিসগুলো রয়েছে, এগুলো হচ্ছে রয়্যাল সেমেট্রি বা ফ্যামিলি সেমেট্রি। ডাইরেক্টলি ওই পরিবারের সঙ্গে সম্পর্ক না থাকলে কারুর এখানে কবর হওয়ার সম্ভাবনা নেই। আপনি আর একটা এক্সাম্পল দেখে মিলিয়ে নিন, জাফরাগঞ্জের সেমেট্রি, যেখানে আমাদের মীর জাফরের কবর আছে, সেখানে যাদের কবর আছে তারা সবাই হচ্ছেন মীর জাফরের ফ্যামিলির, তার আত্মীয়, তার জ্ঞাতি গোষ্ঠী। সেখানে কিন্তু কেউ আপনাকে বলবে না যে এইটা হচ্ছে মীর জাফরের বডিগার্ডের কবর, ওইটা হচ্ছে মীর জাফরের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কবর, এরম কিচ্ছু কিন্তু নেই। যাদের কবর আছে তারা সবাই ওই একটি এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার্স। কাজেই খোশবাগে সিরাজউদ্দৌলার বডিগার্ডের কবর থাকার কোনো সম্ভাবনা নেই। ওটা কার কবর? উই অ্যাকচুয়ালি হ্যাভ নো ওয়ে অফ নোয়িং, কারণ আমি অন্তত কোথাও কোনো পাক্কা রেকর্ড খুঁজে পাইনি যেখানে লেখা আছে যে খোশবাগে কবে, কখন, কাকে, কোথায় কবর দেওয়া হয়েছিল। আপনার গাইড যদি দাবি করে যে ওটা সিরাজউদ্দৌলার বডিগার্ডের কবর, আপনি তাকে চ্যালেঞ্জ করতেই পারেন যে এই ইনফরমেশনের সোর্সটা কি, আপনি জানলেন কোত্থেকে? সিরাজ খোদ তো আপনাকে এসে বলেনি। এইবারে আসা যাক সিরাজউদ্দৌলার চরিত্রের দিকে, কারণ দ্যাট অলসো হ্যাজ আ বেয়ারিং অন দিস ডিসকাশন। আমাদের ওভারঅল সিরাজউদ্দৌলাকে নিয়ে একটু রোম্যান্টিক ভাবনা চিন্তা আছে, বাংলার শেষ স্বাধীন নবাব। কিন্তু আমি যদি সমসাময়িক মুসলমান সোর্সেস দেখি, সেখানে কিন্তু সিরাজের খুব একটা প্রশংসা করা হয়নি। সমসাময়িক মুসলমান সোর্স কেন বলছি? লেখক যদি হিন্দু হন তাহলে কেউ দাবি করতেই পারে যে উনি হিন্দু, সিরাজ মুসলমান, তাই জন্য উনি মুসলমান বিদ্বেষের জন্য নবাবের ব্যাপারে এইসব খারাপ খারাপ কথা লিখছেন। ধর্মীয় কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে খুব খারাপ কথা লিখবে এমন মনে করার খুব একটা কারণ তো নেই। তো এক্ষেত্রে আমাদের প্রধান সোর্স হচ্ছেন গোলাম হোসেন খান, যার লেখা একটি বই আছে যেটা আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন, যেটার নাম হচ্ছে সিয়ারুল মুতাখিরিন।
এবার এই গোলাম হোসেন খান এর বাবা নবাব আলীবর্দী খানের সঙ্গে কাজ করতেন, কাজেই অধিকাংশ যে ঘটনার ওখানে বর্ণনা আছে সেগুলোর গোলাম হোসেন নিজে হচ্ছেন আই উইটনেস। গোলাম হোসেনের লেখা যদি আমরা পড়ি তাহলে উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা উদ্ধত, অসভ্য, লম্পট, মাতাল এবং অবিবেচকের মতো কাজ করতেন। এবার এটা খুব একটা অস্বাভাবিক নয়, কারণ আপনি ভেবে দেখুন সিরাজউদ্দৌলা নবাব হয়েছিলেন ইন ইজ ভেরি আর্লি 20s। একটা 22-23 বছরের ছেলে আজকের দিনেও তার কতটা মেন্টাল ম্যাচিউরিটি থাকে। আর তাছাড়া আপনি আমি আমাদের যখন খুব কম বয়স ছিল, আমরা যদি কিছু ভুল করতাম 5টা লোক এসে বলতো যে ভাই এটা কিন্তু তুমি ভুল করছো, এটা না করে তুমি ওই রকমভাবে করতে পারো বা এটা করো না। সিরাজউদ্দৌলা হচ্ছেন নবাবের নাতি, তিনি ভুল করলে কারুর সাহস নেই তার মুখের ওপর কথা বলার, কার ঘাড়ে কটা মাথা আছে। কাজে এবার একটা মানুষ যদি বছরের পর বছর আনচ্যালেঞ্জড ভুল সিদ্ধান্ত নিয়ে যেতেই থাকে, তার যা ফল হয়। এবার এর ডাইরেক্ট রিফ্লেকশন আমরা পাচ্ছি সিরাজউদ্দৌলার প্যালেসের লোকেশনে। আচ্ছা, সিরাজের প্যালেসের নাম আমি আপনাকে বললাম হচ্ছে হীরাঝিল প্যালেস, ঠিক আছে? সেই প্যালেসের আরেকটি নাম হচ্ছে মনসুরগঞ্জ প্যালেস, কারণ যে জায়গাটায় সেটা তৈরি সেই জায়গাটার অঞ্চলটার নাম ছিল মনসুরগঞ্জ। মুর্শিদাবাদে মতিঝিল প্যালেস একটা আছে, আর মতিঝিল প্যালেস তৈরি হচ্ছে একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মানে অক্সবো লেকের মাঝখানে। আমরা সবাই জিওগ্রাফিতে কম বয়সে পড়েছি যে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয় যখন একটি নদী তার গতিপথ পাল্টায়। আপনি যদি একটু গুগল ম্যাপসে স্যাটেলাইট ভিউ অন করে দেখেন, মুর্শিদাবাদ অঞ্চলে কিন্তু আপনি একাধিক এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাবেন। তার মানে কি? তার মানে হচ্ছে এই অঞ্চলের নদী তার গতিপথ ঘন ঘন পাল্টায়। তার মানে আমি যদি মোটামুটি সেফ একটা জায়গায় আমার প্যালেসটা তৈরি করতে চাই, তাহলে সেটা নদীর ঘাড়ের ওপর নিশ্চয়ই নয়, দ্যাট ইজ আ ব্যাড আইডিয়া। দ্বিতীয়ত, আমি যদি আমার একটা নতুন প্যালেস তৈরি করতে চাই, আমি সেই অঞ্চলে একটু উঁচু যে জায়গা, এরকম একটা জায়গা খুঁজে প্যালেসটা তৈরি করব। কারণ হচ্ছে বন্যা। আমরা যদি এখন ম্যাপ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সিরাজউদ্দৌলার হীরাঝিল প্যালেস যে জায়গাটা তৈরি সেটা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ অঞ্চলের ওয়ান অফ দ্য লোয়েস্ট প্লেসেস, মানে বন্যায় ভেসে যাওয়ার সম্ভাবনা কিন্তু ইজ ভেরি ভেরি হাই। ওই যে বললাম, আনচ্যালেঞ্জড বছরের পর বছর যদি একটা মানুষ ভুল সিদ্ধান্ত নিতেই থাকেন, তার ফল হবে এই। কেমন ছিল হীরাঝিল প্যালেস তার খুব বেশি ডেসক্রিপশনস কিন্তু আমাদের কাছে নেই। তবে হ্যাঁ, প্যালেসটা যখন তৈরি হয়েছিল তখনকার একটি ঘটনা আমরা লেখায় পাই। নতুন প্যালেস তৈরি হয়েছে, তার কি বলা যায়, গৃহপ্রবেশ তো নয়, ইনগরেশন লেট আস সে হচ্ছে। তো সেখানে প্রচুর অতিথি এসেছেন, সিরাজউদ্দৌলা নিজে সেখানে রয়েছেন, নবাব এসেছেন প্যালেস দেখতে। তো নবাব এসে প্যালেসে এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন, নবাব মানে আলীবর্দী খান, সিরাজের দাদু। সিরাজ দাদুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এই দেখুন অমুক, এই দেখুন তমুক। এই করতে করতে আলীবর্দী খান একটা ঘরের মধ্যে ঢোকেন। যেই না উনি ভেতরে ঢুকেছেন, সিরাজউদ্দৌলা ফট করে বাইরে থেকে দিলেন দরজাটা বন্ধ করে, এবং সেই ঘর থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। নবাব একা সেই ঘরের মধ্যে আটকা পড়েছে। যতই আলীবর্দী ভেতর থেকে চেঁচান, ওরে আমায় বেরোতে দে, ওরে আমায় ছেড়ে দে, সিরাজউদ্দৌলা ততই বাইরে থেকে হাসেন আর তার একটি দাবি নবাবের সামনে রাখেন। কি দাবি? দাবি হচ্ছে, আমি প্যালেসটা বানিয়ে ফেলেছি, এটার মেনটেনেন্সের খরচটা তুমি দেবে। ভাবুন আপনি। তো ফাইনালি আলীবর্দী রাজি হন এবং তিনি বলেন যে একটি বিশেষ বাজার, হয় সেই বাজারটা রয়েছে বা সেই বাজারটা তৈরি করা হবে, সেই বাজার থেকে যে কর আদায় হবে সেই করটা ব্যবহার করা হবে এই মনসুরগঞ্জের প্রাসাদের মেনটেনেন্সের জন্য, আর সেটার নাম দেওয়া হয় নজরানা মনসুরগঞ্জ। এবার প্রশ্নটা হচ্ছে, এই মনসুরগঞ্জের প্রাসাদটা এক্স্যাক্টলি কোথায় ছিল, আর তার সত্যিই কি কিচ্ছু বাকি নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতে কয়েক বছর আগে আমি গিয়েছিলাম মুর্শিদাবাদে আমার দুই বন্ধু তথাগত নিয়োগী আর চেলসি ম্যাগিল এর সঙ্গে।
লেখায় রাফলি একটা লোকেশন দেওয়া আছে যে মুর্শিদাবাদ এর থেকে ঠিক কোন ডিরেকশনে নদীর উল্টো দিকে ছিল এই প্রাসাদটি। সেই লোকেশনকে ভরসা করে আমরা গাড়ি টাড়ি নিয়ে ওদিকে গেলাম খুঁজতে। স্থানীয় গ্রামের লোকেদের সঙ্গে আমার কথা হলো এবং সবাই একটা পার্টিকুলার জায়গার কথা আমাকে বললেন যে সেখানে গেলে প্যালেসের এখনো কিছু ধ্বংসস্তূপ আপনাদের চোখে পড়বে। তাদের কথা শুনে তাদের কথা মতো আমরা সে জায়গায় পৌঁছলাম। পৌঁছে দেখলাম ওমা, এ তো আমবাগান, আমবাগানের পরে ক্ষেত, ক্ষেতের পরে নদী, কোথায় প্যালেসের ধ্বংসাবশেষ? নদীর একটু কাছে এগোতে প্রথমেই আমার চোখে পড়ল নদীর জলের মধ্যে থেকে বেরিয়ে রয়েছে এই জিনিসগুলো। এগুলো হচ্ছে সম্ভবত প্রাসাদের মেঝের অংশ, আর তার ভেতরে আপনি দেখতে পাচ্ছেন পাইপের মতো জিনিসপত্র রয়েছে, সেগুলো বোধহয় ড্রেনেজের জন্য লাগানো হয়েছিল। তারপর আমার খেয়াল হলো যে মাটিটার ওপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি তার মধ্যে থেকে তো একটা ইটের আর্চ বেরিয়ে রয়েছে। আরও নোটিস করলাম নদীর ধারে যে কংক্রিটের স্ল্যাবের মতো দেখতে, তবে কংক্রিট নিশ্চয়ই নয়, চুন সুরকির তৈরি সলিড স্ল্যাব নদীর জলের ওপর ঝুলে রয়েছে এখনো। এবং ফাইনালি যেটা চোখে পড়লো সেটাকে আমি অরিজিনালি ভেবেছিলাম নিশ্চয়ই ক্ষেতের মাঝখানে আল। সন্দেহ হলো যখন খেয়াল করলাম যে আলটা একটা অ্যাবসলিউটলি স্ট্রেট লাইন। আল সাধারণত কোদাল টোদাল দিয়ে বানানো হয়, সেটা এতটা সোজা হওয়ার তো কথা নয়। কাছে গিয়ে ঘাস পাতা সরিয়ে দেখলাম ও বাবা, এটা আল নয়, এর তলায় তো ইট রয়েছে, এটা দেওয়ালের ভিত। স্থানীয় লোকের বক্তব্য যে এইখানেই নাকি একসময় ছিল সিরাজউদ্দৌলার হীরাঝিল প্যালেস বা মনসুরগঞ্জের প্রাসাদ। আমি যতদূর যা লেখাপড়া করেছি সেখানে যা ডিরেকশনস, যা লোকেশন দেওয়া আছে তার সঙ্গে এই ধ্বংসাবশেষ এর লোকেশনটা মিলে যাচ্ছে। কিন্তু সত্যি সত্যি কি এটাই সিরাজউদ্দৌলার প্রাসাদের ধ্বংসাবশেষ? তা যদি না হয় তাহলে এটা কি? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে তো পুরো জায়গাটাতে একটা ঠিকঠাকভাবে এক্সক্যাভেশন করতে হবে, তবে আমরা বুঝতে পারবো যে মাটির নিচ থেকে যে স্ট্রাকচারগুলো উঁকি মারছে বা নদীর জলের মধ্যে খানিকটা ডুবে রয়েছে যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি কি। যতদিন না সেই এক্সক্যাভেশন হচ্ছে ততদিন আমি কিন্তু জাস্ট আন্দাজের বেসিসেই কথা বলছি। আপনার যদি এই ভিডিও দেখে মনে হয় যে বাহ, এটা তাহলে আমরাও দেখতে যাব, তাহলে আপনাকে বলে রাখি যে এই ধ্বংসাবশেষের যে জিপিএস পজিশন সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। দেখবেন কয়েকটা সংখ্যা, ডেসিমাল, র্যান্ডাম একটা জিনিস রয়েছে। আপনাকে কি করতে হবে, আপনি সেই পুরো ব্যাপারটাকে কপি করবেন, গুগল ম্যাপসে গিয়ে পেস্ট করে সার্চ মারবেন। যেই আপনি সার্চ মারবেন গুগল ম্যাপ সঙ্গে সঙ্গে আপনাকে পিন পয়েন্ট লোকেশনটা দেখিয়ে দেবে। তারপরে আপনি ডিরেকশনস ক্লিক করে দিন, ও আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, বা আপনি নিজের মতো হেঁটে হেঁটে চলে যেতে পারেন। খালি হ্যাঁ, একটা জিনিস বলে রাখছি, ছবিগুলো থেকেই বুঝতে পাচ্ছেন, গরমকাল কিংবা বর্ষাকালে দয়া করে যাবেন না। চারিদিকে হয় পুকুর, নাহলে নদী, নাহলে আমবাগান, নাহলে ক্ষেত, মানে 100% শীতকাল ছাড়া অন্য কোনো সময় গেলে সাপের উপদ্রব হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, শীতকাল, সুন্দর আবহাওয়া, নিজেকে একটু ইন্ডিয়ানা জোনসের মতো ভাবতে চাইলে যান, গিয়ে ঘুরে দেখে আসুন, যেটা আমার মনে হয় সম্ভবত সিরাজের হীরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষ। আজ একটু তাহলে কলকাতা থেকে বাইরে বেরোনো হলো। কলকাতার ইতিহাস সম্বন্ধে এবং পশ্চিমবঙ্গের ইতিহাস সম্বন্ধে যদি আরও জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। আমি দীপ, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।